ওখানে? আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্প লিখেছে সুরাবউদ্দিন, দত্তপুকুর, উত্তর 24 পরগনা থেকে। দাদা, আপনার চ্যানেলের গল্প নিয়মিত আমরা শুনি, তবে কখনো কখনো নোটিফিকেশন পাই না। হ্যাঁ, নোটিফিকেশন না পাওয়ার কারণ হচ্ছে আপনি হয়তো বেল আইকনটি প্রেস করে রাখেননি, সেই জন্য হয়তো নোটিফিকেশনটি পাননি। অনুগ্রহ করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা যারা গল্প আমাদের চ্যানেলে পাঠাতে চান, সমস্ত দর্শকের সামনে তুলে ধরতে চান, অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডিতে SMS করে পাঠিয়ে দেবেন। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো প্রেতাত্মা 6289। এই আইডিতে আপনারা গল্প লিখে পাঠাতে পারেন। হ্যাঁ, গল্পগুলো অবশ্যই সত্য ঘটনা যেন হয়ে থাকে, এবং কারো চ্যানেল থেকে যেন কপি করা কিছু পাঠাবেন না। যেন নিজেদের জীবনে সত্য ঘটনা ঘটলে সেইগুলো আপনারা পাঠাতে পারেন, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরব। যদি আপনি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের কাছ থেকে কোনো গল্প শুনে থাকেন, সত্য ঘটনা শুনে থাকেন, সেগুলো আমাদের লিখে পাঠাতে পারেন ইনস্টাগ্রাম আইডিতে। তো সময় নষ্ট না করে গল্পটা শুরু করা যাক। সুরাবউদ্দিন যেভাবে গল্পটি আমাদের পাঠিয়েছেন, আমরা ঠিক সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরব। ঘটনাটি 2015 সালের। আমি এবং আমার ছোট ভাই আফতাবউদ্দিন, আমরা দুজন একদিন রাতের বেলা এক জায়গায় জলসা শুনতে যাই। অবশ্য সেটা পাশের পাড়ায়। এখানে জলসা বলতে মিলাদ মাহফিল এইসবকেই বোঝানো হয়। জলসা শুনতে শুনতে আমাদের বেশ খানিকটা রাতও হয়ে যায়, এবং সেখানে খাওয়া দাওয়ারও আয়োজন ছিল। জলসা শোনার পর প্রথমবারে আমরা খাওয়া দাওয়ার লাইনে কোনো চান্স পাইনি, তাই আমরা ওয়েট করতে থাকি যতক্ষণ না একটা শিফট শেষ না হচ্ছে। প্রথম শিফটের খাওয়া দাওয়া শেষ হতে প্রায় রাত 1টা বেজে যায়, এবং তারপর দ্বিতীয় শিফট চালু হয়। আমরা দুই ভাই দ্বিতীয় শিফটে খাওয়া দাওয়ার জন্য বসে পড়ি। খাওয়া দাওয়া শেষ হতে আমাদের সময় লেগে যায় প্রায় 45 মিনিট। তখন বাজে প্রায় 1:45। আমাদের দুজনের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এবং আমরা বাড়ির পথে রওনা দিই। আমাদের পাড়া থেকে আরও অনেকেই জলসা শুনতে এসেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য, তারা প্রথম শিফটে খাওয়া দাওয়ার পর যে যার বাড়িতে চলে যায়। শেষ পর্যন্ত আমাদের পাড়ার আমরা দুজনই পড়ে যাই। সড়ক পথে বাড়ি ফিরতে অনেকটা ঘুর হবে, সেই জন্য আমরা দুই ভাই ঠিক করি যে আমবাগানের মাঝখান দিয়ে যে সরু পথ আছে, সেই পথ দিয়ে আমরা বাড়িতে পৌঁছাবো। অবশ্য আমার ছোট ভাই কিছুটা ভয় পেলেও আমার কথায় সে রাজি হয়ে যায়, কারণ তখন রাত 2টো বাজে। আমরা অন্ধকার আমবাগানের মাঝখান দিয়ে যাব, সেই কথা শুনে সে কিছুটা ভীত হয়, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। আমবাগানটা ছিল 2 বিঘা জমিতে। আমবাগানের ভেতরে প্রবেশ করতেই দেখলাম চারিদিক অন্ধকার, গাঢ় অন্ধকার। কোনো দিকে কোনো রকম শব্দ নেই, একেবারে নিস্তব্ধ একটা পরিবেশ। মনে মনে ভয়ও লাগছে, কিন্তু দুজন থাকার কারণে কিছুটা সাহস আমাদের মধ্যে আছে। আমবাগানের মাঝপথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূর গেলাম, হঠাৎ কিছু শব্দ কানে এলো। শিয়াল ডাকার ভয়ঙ্কর শব্দ, যেগুলো মনে হচ্ছিল যে আমার পাশেই ডাকছে। আমার ছোট ভাই আফতাবউদ্দিন আমার হাতটা সজোরে ধরে রাখলো এবং বলতে থাকলো, দাদা আমার ভয় লাগছে। আমি তাকে সাহস দিলাম, ভয় পাস না, কিছুই হবে না, আর একটুখানি। আর কিছুটা পথ যেতেই একটা ভয়ঙ্কর হাড় হিম করা শব্দ কানে এলো। কারো নামাজ পড়ার একটা শব্দ কানে এলো, কিন্তু শব্দটা
একেবারে ভয়ঙ্কর, গায়ের পশম শিউরে ওঠার মতো। শব্দটা শোনার পর আমার ছোট ভাই আফতাব কেঁদে ফেলল। আমি তাকে বললাম, চুপচাপ থাক, কাঁদিস না, কিছুই হবে না, এটা অন্য কোনো শব্দ হতে পারে, কিংবা বাইরে থেকে কোনো শব্দ, মাইকে কোথাও বাজছে তার শব্দ, কোনো কিছু তাকে বলে তাকে ভুলিয়ে রাখলাম। কিন্তু আর একটু এগিয়ে যেতেই সেই শব্দ আরো জোরালোভাবে কানে আসতে লাগলো। তখন আমি বুঝে গেলাম নিশ্চয়ই আমাদের সাথে কিছু ভয়ানক ঘটতে চলেছে। আমি তাড়াতাড়ি আমার ছোট ভাই আফতাবকে নিয়ে একটা মোটা আম গাছের গোড়ায় লুকিয়ে পড়লাম এবং তাকে বললাম যে কোনো রকম শব্দ করবি না। দুজন সেই আম গাছের গোড়ায় চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আর অনবরত সেই নামাজ পড়ার শব্দ আমাদের কানে আসতে লাগলো। শব্দ কানে এলেও কাউকেই দেখতে পাচ্ছিলাম না। কি হচ্ছে, কি করছে, কে করছে কিছুই বুঝতে পারছিলাম না। শুধু কানে শব্দটা জোরালোভাবে বেজে উঠছে। চারিদিকে দেখতে লাগলাম, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত দূরে একটা আম গাছের নিচে সাদা মতো কিছু একটা নামাজ পড়ার মতো মুভমেন্ট করছে, আর তখনই বুঝতে পারলাম শব্দটা হয়তো সেখান থেকেই আসছে। দৃশ্যটি দেখার পর আমরা দুজনে গুটিসুটি মেরে সেই আম গাছের গোড়ায় চুপচাপ বসে রইলাম। 10 থেকে 15 মিনিট আমরা একইভাবে নিস্তব্ধ হয়ে সেই আম গাছের গোড়ায় বসে রইলাম। কিছুক্ষণ পর একটা দমকা হাওয়া আসলো আর কানের কাছে এসে ফিসফিস করে বলে গেল, যা দেখেছিস কাউকে বলবে না। ভয়ে দুজন টকটক করে কাঁপছিলাম। কিছুক্ষণ পর আমরা সেই আম গাছের গোড়া থেকে বেরিয়ে আসলাম এবং সেই আম বাগানের মাঝখানের পথ ধরে দৌড়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমি আফতাবকে সবার প্রথমে বললাম, যা দেখেছি কাউকে যেন বলিস না, যেহেতু আমাদের বারণ করেছে। আফতাবও আমার কথায় সাড়া দিল, বলল কাউকে বলবো না। কিন্তু পরদিন সকালে আমি যখন টিউশনে পড়তে গেছি, তখন আফতাব সমস্ত ঘটনা আমার মাকে বলে দেয়, আর সেটাই আফতাবের কাল হয়ে দাঁড়ায়। এই ঘটনার 1 সপ্তাহ পর হঠাৎ একদিন আফতাবের প্রচন্ড জ্বর হয়। ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো রকম জ্বর কমানো সম্ভব হয় না। এরপর গ্রামীণ এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সমস্ত রকমের চিকিৎসা করা হয়, কিন্তু আফতাব কোনোভাবেই সুস্থ হয় না। তারপর কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেও অনেক ভালো ভালো ডাক্তার তাকে চিকিৎসা করে, কিন্তু তার রোগ ধরতে পারে না। হাসপাতালে ভর্তি থাকাকালীন আফতাব সুস্থ তো হয়নি, বরং সে আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে এবং খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দেয়। এক সময় কঙ্কালসার হয়ে পড়ে। এইভাবে দিন 10 পর তার মৃত্যু হয়। আফতাবের মৃত্যুর কিছুদিন পর একদিন রাতে আমার স্বপ্ন আসে। স্বপ্নে সেই সাদা মতো কিছু পরিধান করা কোনো ব্যক্তি আমাকে বলতে থাকে, দেখি তো তোর ছোট ভাইয়ের কি হয়েছে, তোরও সেই পরিণতি হবে যদি তুই কাউকে এই ব্যাপারে বলিস। সেই থেকে সেই ঘটনা আমি কাউকে বলিনি, আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম। সুরাবুদ্দিন, আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি এই ঘটনাটি আমাদের চ্যানেলে শেয়ার না করলেই পারতেন। যেহেতু আপনার ছোট ভাইয়ের সাথে এই ঘটনার একটা খারাপ পরিণতি দেখা দিয়েছিল, সুতরাং আপনি এই ঘটনাটি আমাদের সাথে
না শেয়ার করলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।